হাই ফ্রেন্ডস, শেয়ারবাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, গত সপ্তাহে মোটামুটি নিফটি একদম লোয়ার লেভেলে আছে। লোয়ার লেভেল ইন দ্য সেন্স, আমাদের যে অ্যাকচুয়াল লো ছিল 23,267, সেখান থেকে প্রায় 200 পয়েন্ট উপরে আছে। সপ্তাহের শেষে যে সমস্ত খবর এসছে, কালকে সেই লেভেল ভাঙলেও ভাঙতে পারে। সুতরাং আগামী সপ্তাহটা কেমন যাবে, কি কি ইভেন্টকে কেন্দ্র করে মার্কেট ব্যস্ত থাকবে, সেটা নিয়ে আজকে আমরা একটু চর্চা করে নেব। প্রথমত হচ্ছে কোয়ার্টারলি রেজাল্ট আছে, কালকে এশিয়ান টেক আছে, অ্যাঞ্জেল ওয়ানের রেজাল্ট আছে, 14 তারিখে এইচডিএফসি এএমসি রেজাল্ট আছে, 15 তারিখে এলটিটিএস, এইচডিএফসি লাইফ, ব্যাংক অফ মহারাষ্ট্র, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, এদের রেজাল্ট আছে। 16 তারিখে রিলায়েন্স, ইনফোসিস, এলটিআইএম এবং অ্যাক্সিস ব্যাংকের রেজাল্ট আছে। তাছাড়া যে সমস্ত ডাটা এবারে সামনের সপ্তাহের মার্কেটে প্রচণ্ড পরিমাণে এফেক্ট করবে, তার মধ্যে হচ্ছে এক, ইউএস জবলেস ডাটা, যেখানে লোকেরা কম জব হারিয়েছে বা কম জবের জন্য অ্যাপ্লাই করেছে, যে কারণে আগামী ফেডারেল রিজার্ভের মিটিংয়ে এই পয়েন্টটা কিন্তু রেট কাটকে কেন্দ্র করে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে যেতে পারে। এছাড়া আমেরিকাতে লস অ্যাঞ্জেলেসে কিন্তু একটা বিশাল ভয়াবহ আগুন লেগেছে, এবং যে আগুনে অনুমান করা হচ্ছে যে হাইয়েস্ট লেভেলের লস ইউএস ইকোনমিতে কিন্তু দেখা দিচ্ছে। সো এই সমস্ত প্রত্যেকটা জিনিসেরই কিন্তু এফেক্ট, কিন্তু মার্কেট এমনই একটা সেন্সিটিভ জায়গা যেখানে কিন্তু সমস্ত টাইপের মানে খবরের একটা বাজে প্রভাব পড়ে। তো এটাকে কেন্দ্র করে কালকে ইউএস ইকোনমি কেমনভাবে কি রিয়াক্ট করবে, সেটাও একটা দেখার ব্যাপার। বাইডেন যাওয়ার আগে আবার প্ল্যান করছে তারা আরো বেশি কঠোর স্যাংশন রাশিয়ার যে তেল সরবরাহ, আপনারা ভালো করেই জানেন যে রাশিয়া সারা বিশ্বের 10% তেল সরবরাহ করে। সুতরাং তাদের যে এই যে অয়েল ইকোনমি, সেই অয়েল ইকোনমিটাকে ডিস্ট্রয় করার জন্য বাইডেন যাওয়ার আগে আবার একটা কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে মিডিয়াতে রিপোর্ট দেখা যাচ্ছে। এদিকে ইন্ডিয়ার ফরেক্স রিজার্ভ, অর্থাৎ আমাদের যে বিদেশি মুদ্রার যে ভান্ডার, সেটা 10 মাসের লোতে এসে ঠেকে গেছে। অর্থাৎ এটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো খবর নয়। ক্রুডের প্রাইস বাড়ছে, প্রায় 80-81-র কাছাকাছি ক্রুডের দাম চলে গেছে। অন্যদিকে রুপি, যেটা কিছুদিন আগে 84 টাকা ছিল, সেটা বর্তমানে 86 টাকা 20 পয়সার কাছাকাছি চলে গেছে। এই দুটোই জিনিসই, হাই ক্রুড প্রাইস কিংবা ধরুন রুপি যে উইক হচ্ছে, ফরেক্স রিজার্ভ কম হচ্ছে, এগুলো কিন্তু সবকিছুই কিন্তু ডাইরেক্ট প্রভাব কিন্তু আমাদের ইকোনমিতে পড়বে। এছাড়া গুড আইএইপি ডাটা, অর্থাৎ গত সপ্তাহে মোটামুটি একটা জিনিসের ভালো খবর এসছে, সেটা হচ্ছে কি না, আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন, সেটা কিন্তু তুলনামূলকভাবে বৃদ্ধি পাচ্ছে। সেটা মার্কেটে কিছুটা ভালো খবর হিসাবে পরিগণিত হবে। এফআইআই বিক্রির পরিমাণ কমাচ্ছে না। কেন এফআইআই বিক্রি করছে? যদিও আমাদের যে ডোমেস্টিক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তাদের কাছে যথেষ্ট অর্থ আছে, তারা কিন্তু মার্কেটকে ভালোভাবেই সাপোর্ট করছে। সুতরাং কিন্তু এফআইআই কেন এত ব্যাপক আকারে সেল করছে, এফআইআই কি এমন জানে যেটা আমরা জানি না, সেটাও একটা চিন্তার ব্যাপার। আচ্ছা, এবারে যে বাজেট আসছে, বাজেটকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রি যেটা ডিমান্ড করছে, গত বছরে প্রায় 11.11 লক্ষ কোটি টাকা কিন্তু আমরা ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছি বিভিন্ন রকমের ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে। ইন্ডাস্ট্রি ডিমান্ড করছে যে এই পরিমাণটা যাতে 25%-এর কাছাকাছি বাড়ানো হয়। এটা কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। মার্কেট সোর্সেস যেটা বলছে 10 থেকে 12%, অর্থাৎ 11,11,000 কোটি, মানে 11.11 লাখ ক্রোড়ের 10 থেকে 12% মতো বাড়ানো হতে পারে। আচ্ছা, এইচএমপিভি ভাইরাস, যেটা গত সপ্তাহে কিন্তু একটা বড় মার্কেটের ফল এনেছিল, সেটা আপাতত বাজারে তেমন কোনো আর চিৎকার চেঁচামেচি চলছে না। তবে ডাটা বলছে ইন্ডিয়াতে এখনো পর্যন্ত 13টা কেসেস দেখা গেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু বয়স্ক লোকের ক্ষেত্রেও এই ভাইরাস এফেক্ট করছে, বাট নট দ্যাট মানে অ্যালার্মিং ভাবে কোনো কিছু এটাকে নিয়ে কেউ
করার কোনো চিন্তা করার দরকার নেই। গোল্ড অন্যদিকে ৮০,০০০-এর ঘর ছুঁই ছুঁই আবার, অর্থাৎ যখন মার্কেটে রিস্ক কম্পোনেন্ট বেড়ে যাবে তখনই কিন্তু লোকের গোল্ড কেনার প্রতি প্রবণতা বাড়ে। সুতরাং গোল্ড আবার ৮০,০০০ টাকা ছুঁয়ে গেছে। তো এই প্রতিটা পদক্ষেপ কিন্তু আমি আপনাদেরকে যেটা বলেছি যে মার্কেট যদি কালকে 1% নিচে যায়, আমি কালকে কিছু শেয়ারের কথা বলেছিলাম যেগুলো আমি অল্প অল্প করে কালকে কিনবো। আরো কয়েকটা শেয়ার আমি যেগুলো অত্যন্ত মানে খুবই রিডাকশন পাইছে পাওয়া যাচ্ছে, যে আমি সেগুলোকেও আরো কিছু কিছু কেনার কথা ভাবছি। শেয়ারগুলো কিন্তু জাস্ট কেবলমাত্র এডুকেশন পারপাসে আপনাদের জন্য বলছি। আমার কথা শুনে কেউ কিন্তু বাইং বা সেলিং এর সিদ্ধান্ত নেবেন না। আপনারা কিন্তু যদি মনে করেন যে চার্ট দেখে বা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে আলোচনা করে যদি কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার মনে হয় তখনই সিদ্ধান্ত নেবেন। প্রথম যে শেয়ারটার কথা বলছি ফ্রেন্ডস, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এই সমস্ত শেয়ার আর এই সমস্ত যে লেভেল, আজকের যে লেভেল, বর্তমান লেভেল থেকে কিন্তু আমার যেটা এক্সপেকটেশন, এরা কিন্তু আগামী 1 বছরের মধ্যে ডবল হয়ে যাওয়ার মতো সম্ভাবনা রাখে। ঠিক আছে? তো সেইটাকে কেন্দ্র করেই কিন্তু আমার এই সমস্ত শেয়ারে যে ব্যাপক কারেকশনটা এসছে, বিশেষ করে পিএসইউ মানে ব্যাংকগুলোতে, সেটা কিন্তু তাদের যে অ্যাকচুয়াল ফান্ডামেন্টাল সেটাকে ঠিক মানে ডিসপ্লে করে না। অর্থাৎ এদের যে ফান্ডামেন্টালের মধ্যে কিন্তু অনেক বড় পরিবর্তন এসছে। তো যাই হোক, এটা একটা রাউন্ডিং বটম প্যাটার্ন তৈরি করে উপরে যাচ্ছে, যাওয়ার আগে সে এখানে এসছে। এই শেয়ার আগামী দিনে ধরুন এখন ৯৮-৯৯ টাকা থেকে তার প্রিভিয়াস হাই অনেক উপরে এর হাই আছে, খুব সম্ভবত আরো হাই আছে। এককালে এই ব্যাংক অনেক উপরে ট্রেড করতো। তো সেই জায়গায় আমি এই ধরুন এই যে ধরুন ২৩০-৩২, তো এই সমস্ত লেভেলের কথা আমি আগামী দিনে এক্সপেক্ট করছি, বিকজ তাতে ফান্ডামেন্টালের মধ্যে ব্যাপক পরিবর্তন আসছে। তো এই শেয়ারটাও আমি অল্প বিস্তর কিছু কেনা কথা ভাবছি। দ্বিতীয় যে শেয়ারটার কথা ভাবছি সেটা হচ্ছে বন্ধন ব্যাংক। বন্ধন ব্যাংকও কিন্তু একদম পুরো মানে জলের দামে পাওয়া যাচ্ছে। সুতরাং বন্ধন ব্যাংক এবং তার যে এনপিএ রিলেটেড ইস্যু ছিল, অর্থাৎ অনেক ব্যাড লোন হয়ে গেছিল, সেগুলো কিন্তু অনেকটা তারা সলভ করতে সমর্থ হয়েছে। বিশেষ করে নর্থ ইস্টে বন্ধন ব্যাংকের বিজনেসটা আসাম সেক্টরে খুবই বেশি, এবং সেখানে কিন্তু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়ে কিন্তু তাদের এই ব্যাড লোনটাকে কিন্তু দেখুন একদম পুরো মানে জলের দামে পাওয়া যাচ্ছে, একদম পুরো লাইফ টাইম লোতে পাওয়া যাচ্ছে। তো এই সমস্ত জায়গা থেকে বহু সময় শেয়ার কিন্তু ব্যাপক আকারে একটা রিটার্ন দেওয়ার চেষ্টা করে। তো যাই হোক, আমি অল্প বিস্তর এই শেয়ারটাতেও কিন্তু আমি কিছু শেয়ার কিনে রাখবো। আর থার্ড বা ফাইনাল যে শেয়ারটা সেটা হচ্ছে ওয়ারি রিনিউয়েবল টেকনোলজি। এই শেয়ারটাও কিন্তু আমার পছন্দের শেয়ার। অনেক নিচে চলে এসছে এককালে এই শেয়ার, মানে প্রায় ৩,০০০-এর লেভেলে গেছিল, সেটা বর্তমানে এই ১১৮৮ লেভেলে পাওয়া যাচ্ছে। সুতরাং এই সমস্ত লেভেল থেকে কিন্তু একটা টাইম মনে পড়বে যখন এই চার্টটা দেখুন প্রায় ৩,০২২-এর কাছাকাছি গেছিল, বর্তমানে শেয়ারটা কিন্তু ১১৮৮-র কাছাকাছি আছে। তো এই তিনটে শেয়ারে আমি প্ল্যান করছি যে অল্প অল্প করে আমি আমার যেভাবে মানে পোর্টফোলিওর যে পজিশন সেই অনুযায়ী আমার পোর্টফোলিওর একটা পোর্শন, 10টা পোর্শনের একটা পোর্শন আমি হয়তো কালকে মার্কেটে মানে কি ডিপ্লয় করব। তো ফ্রেন্ডস, রবিবার আপনারা ফ্যামিলির সঙ্গে টাইম কাটান, আর এই আপডেটটা মাথায় রাখুন। কালকে বাজার খুললে একদম প্যানিক হবেন না। এই সিচুয়েশন আবার এও হতে পারে যে মার্কেট যেভাবে আশা করা হচ্ছে সেটা না হয়ে মার্কেট উল্টো রিয়াক্ট করতে পারে, কারণ এটাই হচ্ছে মার্কেটের নেচার। সবাই যা ভাববে তার ঠিক উল্টোটাও করতে পারে। তো অল্প অল্প করে কিনে অ্যাটলিস্ট দীর্ঘমেয়াদী প্ল্যান রাখুন। আগামী 1 বছরের মধ্যে দেখবেন মার্কেটের কন্ডিশন অনেকটা বেটার হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল। ফ্রেন্ডস, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।